দেখেছি অনেকবার মডেল গার্লস কলেজে মেয়েদের খামার। ওরে মাইয়া নাচে কোমর দোলে রে। রাজ, আমি একটু আসছি। হঠাৎ আমাকে পুরুষ কণ্ঠে কে যেন ডাকলো। রাজ। আমি পাত্তা দিলাম না, তাই রাগী কণ্ঠে আবার ডাকলো। রাজ, কুত্তা রাজহাঁস। আমি না দেখে বললাম, কোন শালায় রে? রাজহাঁস কয়? কোন শালায়? আমি তোর বাপ আসাদ চৌধুরী। ধুর, তুই যে শালাই হোস, রাজহাঁস কইলি কেন? পিছে ঘুরে দেখলাম আমার আব্বু। সরি আব্বু। আব্বাজান, আপনি এখানে কিল্লাই? এখানে না আসলে তো আর আমার গুণধর ছেলেটা একা একা গার্লস কলেজে এসে কি করছে তা তো দেখা যেত না। তোর বন্ধুরা সব কলেজে, আর তুই এখানে? কি, ওরা কলেজে মানে? আমি আশেপাশে তাকাইলাম, দেখলাম কেউ নাই। যাস শালা, আমাকে গড়ায় ঢুকাইয়া পালাইলি হালার পোলারা। দাঁড়া, তোদের আজকে কি করি দেখ। আগে বাপরে ম্যানেজ করে লই। কি ভাবছিস কি? কই কিছু না তো। আসলে আব্বু, হয়েছে কি, আমার প্র্যাকটিক্যাল করা লাগবে। আর কলেজে একজন তার প্র্যাকটিক্যাল খাতাটা এখানে ওর বোন পড়ে, তাকে দিয়েছে, ওটা নিতে আসলাম। তা তোর বন্ধুর বড় বোন নাকি ছোট বোন? বড় বোন। কি বড় বোন? তোর বন্ধুর বড় বোন তোদের সাথে পড়ে? আরে না, ছোট বোন। আসলে মনে ছিল না, আর মুখ দিয়ে বের হয়ে গেছে। ইস, একটু হলেই তো দরা খেয়ে যেতাম, মনে মনে বলছি আর মাথা চুলকাচ্ছি। কি, ছোট বোন আর বড় ভাই একই ক্লাসে? আসলে হয়েছে কি আব্বু, আমার বন্ধুটার মাথার সমস্যা ছিল, তাই পাবনা মেন্টাল হাসপাতালে ভর্তি ছিল 2 বছর। এই কারণে ওর ছোট বোন ওর সমানে চলে আসছে পড়াশোনায়। ও, ভালো। তো প্র্যাকটিক্যাল খাতা নিয়েছিস? না আব্বু, হঠাৎ একদল মেয়ে আসলো, আর তাদের মধ্যে একজন বলল, স্বর্ণা আপু, এইটাই সেই ছেলে যে তখন বন্ধুদের নিয়ে বাজে গান গাইছিল আর মেয়েদের ডিস্টার্ব করছিল। এটাই তাহলে সেই ছেলে? তা তোর বাসা কোথায় বেয়াদব? তোর বাবার নাম কি? দেখুন ম্যাডাম, আপনি এত ভাব নিচ্ছেন কেন? হ্যাঁ, নিজেকে খুব বড় ভাবেন নাকি? আর হ্যাঁ, আমাকে কি বললেন, বাসা কোথায়, তাই না? বাসার কথা বললে কি করবেন? আমার আব্বুর কাছে গিয়ে কি বলবেন, বাবা আমি আপনার বৌমা? সবাই হাসতে শুরু করলো, আর আমার বাবা সব শুনছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। ওই থাম তোরা। আর এই, তোর বাবার নাম কি বল? তোর কপালে আজ দুঃখ আছে। কি রে, তো এই তোর প্র্যাকটিক্যাল ক্লাস? ওরে আল্লাহ, আব্বুর ভাবসাব খারাপ, কি যে করি। হঠাৎ বললাম, বাসা কোথায় বলবো না, আর আব্বুর নাম তো আব্বুকে জিজ্ঞেস করলেই পারেন। ওই লোকটা আমার আব্বু, উনি আমাকে বলেছিলেন মেয়েদেরকে কিভাবে ইপটিজিং করতে হয় তা প্র্যাকটিক্যালি শিখতে। দেখলেন না কেমন আমাকে বলতেছেন, এই তোর প্র্যাকটিক্যাল শেষ? আব্বুকে ফাঁসি দিয়ে আমি এক দৌড় দিলাম, দৌড়াচ্ছি আর দৌড়াচ্ছি। আচ্ছা, এই সুযোগে পরিচয়টা দিয়ে দেই, আমি আরিয়ান মাহবুব রাজ। সবাই আমাকে ফাজিল রাজ বলেই চিনে। বারখাতা কুষ্টিয়াতে আমার বাসা, আর সাথে আমার বন্ধুরা ছিল সবাই। গার্লস কলেজে যাই প্রতিদিন স্বর্ণাকে দেখতে, কারণ স্বর্ণাকে আমি ভালোবাসি। আর এদিকে দৌড়াতে দৌড়াতে আমার কলেজে আসলাম। এসেই এই শালা ইমন, মেহেদি, শাহিদুল, আদি, রিফাত, সোহান, জলিল, সানজিদ আর তানভীর ও নাইম, কুত্তা, বিলাই, বান্দর, ইন্দুর, টিকটিকি, ঘোড়া, পেঁচা, ভূত, গাধা, তোরা কই শালারা? ওয়াও দোস্ত, তুই তো সে রে। সবার নাম বললি আর সবার নামের সাথে পদবি দিলি। তাও 10 জনের নাম বললি আর 10টাই পদবি দিলি। তা তোর কোনটা? চুপ শালা, আমি তোদের সবার দুলাভাই। তোরা শালারা আমাকে ফাঁসিয়ে দিয়ে আসলি কেন সেটা বল। সাতা, তোরা ডাকলাম, তুই না শুনাই গান শুরু করছিলি। চুপ শালা, একবার তো বলতে পারতি যে রাজ, তোর বউয়ের শ্বশুর মশাই আসছে, তাহলেই তো হতো। চুপ হারামি, তোরে বলছিলাম না, তাও শুনলি না। কই বললি শালা কুত্তা বিলাই, আমার সাথে একটাও কথা বলবি না। যা যা, তোর সাথে কথা না বললে আমার কলজাটা যেমন পুড়ে যাইব। চুপ শালা, তোদের জন্য তোদের স্বর্ণা ভাবি আমাকে আজকে ধরে কেলানি দিতে আসছিল। কি, এখনো দেয় নাই? শালা এখনো দিচ্ছে। কই দেখছি না তো ওদের। শালা আমাকে কেলানি আব্বু দিতে আসছিল, সাথে স্বর্ণাও। মানে? স্বর্ণা যখন আমাকে ওর দলবল নিয়ে শিক্ষা দিতে আসছিল, তখন আমার হিটলার বাপটাকে ফাঁসাই দিয়ে আমি পালায় আসছি। কি? অবাক হয়ে সবাই আমার দিকে তাকালো। কিরে, তোরা এমন করে কি দেখছিস? পেছনে তাকা। ও মা গো, আমি শেষ।
সবাই পালা। আসলে পেছনে তাকিয়ে দেখি আমার হিটলার আব্বা খোঁড়াতে খোঁড়াতে আসতেছে। কিছু দূর যাওয়ার পর ইমন বলল, ওই শালারা থাম, আর যাস না। আচ্ছা। আচ্ছা রাজ, তুই কি কোনোদিন ভালো হবি না? হব। যেদিন স্বর্ণাকে নিয়ে আমার বাপের বাড়ি যাব সেদিন ভালো হব। শুধু স্বর্ণার সাথে ঘরে বসে বসে লুডো খেলবো, আর বাইরে বের হব না। চুপ শালা বউ পাগলা, তোর শালা লজ্জা শরম নাই একটু? কেন রে, আমি কি কোনো গোপন কথা বললাম নাকি যে লজ্জা লাগবে? তুই শালা একটা লুচ্চা। দাঁড়া, তোর লিজাকে ফোন দিয়ে বলি আমি প্রেম করতে রাজি। শালা তুই তারপর বুঝবি আমি কেমন। যা যা দিগ্গা, আমার কি। আচ্ছা দাঁড়া, দিচ্ছি। তারপর কল দিলাম লিজাকে। হ্যালো লিজা, মাই সুইট হার্ট। হাই রাজ সোনা, কেমন আছো? এই তো জানো, আমি খুব ভালো আছি। আসলে আমি তোমার প্রস্তাবে রাজি, কিন্তু কিন্তু কি সোনা? ওই যে শাহিদুল যদি আমার ক্ষতি করে তাহলে? আরে বাদ দাও, ওই শাহিদুলকে আমি একদম খুন করে ফেলবো। ওকে জানো, লাভ ইউ। লাভ ইউ টু। ওকে বাই। ফোন রেখেই শহীদুলের দিকে তাকালাম, দেখলাম ওর মুখ শুকিয়ে গেছে। কিরে, কেমন হলো? তুই যে লুচ্চা তার প্রমাণ দিলি। শালা তোর কপালে দুঃখ আছে, আমি তো দেখালাম শুধু। রাজ, তুই কি এখনো ঠিক হবি না? আজ তোর জন্য তোর আব্বু মার খেলো, এতে কি তোর সম্মান বাড়বে? না, সত্যি তো বলছিস দোস্ত, সমস্যা নাই। তোর ভাবিকে বিয়ে করার পর ঠ্যাংয়ের উপরে শিমুলের ব্যাট দিয়ে একটা বাড়ি মেরে ঠ্যাং ভেঙে ফেলবো, তাহলেই শোধ হয়ে যাবে। তুই শালা আর কোনোদিন ভালো হবি না। বাদ দে তো। আচ্ছা একটা কথা বলতো তোরা। কি কথা? আচ্ছা বলতো, তোদের ভাবি মানে স্বর্ণা পড়ে আমাদের কলেজে, আর পরে তো বিয়ে, কিন্তু গার্লস কলেজে কি করতে যায় প্রতিদিন? আমিও তাই ভাবছি। আর ও কেন ছেলেদের কেলানি দিতে যায়? কি জন্য ও হ্যাঁ, মনে পড়েছে, ওর কয়েকটা চাচাতো বোন আছে গার্লস কলেজে। হতে পারে। আচ্ছা থাক, সবাই চল বাড়ি যাই। চল। আজকে তো বাইক আনি নাই। চল, আমারটা আছেই তো, 3 জন চলে যাব। চল। চলে আসলাম কলেজ থেকে। সেদিন আর ক্লাস করলাম না, ইমন বাইক চালাচ্ছে আর মজা করছে। মেহেদি, তোর প্রেম কেমন চলছে? আর শুনিস না, ও একটার আম্মুর সাথে প্রেম করে। কি? আরে শারমিনের একটা মেয়ে আছে না, ওর এর আগেও বিয়ে হয়েছিল, কিন্তু ছেলে মদ খেয়ে এসে ওর উপর নির্যাতন করতো, তাই ও চলে এসেছে ডিভোর্স দিয়ে। ওহ, বেস্ট অফ লাক মেহেদি, তুই যে আমাদের বন্ধু এটাই প্রমাণ। শোনো রাজ, আমার আব্বু আম্মুকে বলা দরকার নাই। শোনো, আমি জানি আর বুঝি। এজন্যই তো আই লাভ ইউ। হয়েছে, আমি শামীম মামাকে বললেই মেনে নেবে, শুধু বোঝাতে হবে একটু, তাই। জানি, তবে সেই সময়টা এখন আসেনি। জানি। তা ইমনের কি অবস্থা, প্রেম কেমন চলছে? বিথির তো ইমরানের মতো ছেলের অভাব নাই রে। মানে? ও তো অনেক ছেলের সাথে টাঙ্কি মারে। ওহ, ভালো। হঠাৎ ইমন গাড়ি ব্রেক করলো অপ্রস্তুত ভাবে। কিরে, কি হলো তোর? কোনো সমস্যা বন্ধু? আচ্ছা মেহেদি, কি দরকার ছিল ওসব কথা তোলার? শোন, কান্না করার কি আছে? হয়তো ও তোর ভালোবাসাটাকে বুঝেনি, এতে তোর কোনো ক্ষতি হয়নি, বরং তোর লাভ হলো, কারণ তুই একটা বিশ্বাসঘাতককে চিনলি। ওরে খুব ভালোবাসি রে। থাক, এত ভালোবাসা দেখাস না, আমার হিংসে হচ্ছে। শোন, রাস্তার লোকজন দেখছে, দে আমি বাইক চালাই, তুই পিছনে বসে থাক। ওকে বন্ধু। আচ্ছা, তুই আর প্রেম করবি না? না রে, আর প্রেম ভালোবাসার উপর বিশ্বাস নাই। তোরে দেখলাম গার্লস কলেজের একটা মেয়ের দিকে তাকিয়ে থাকতে, ওই মেয়েটার সাথে তোর প্রেম না, বিয়ে করে দিব না। আচ্ছা তুই কি বলতো, কেউ দেখতে পারলো না আর তুই দেখে ফেলেছিস? শোন, আমি স্বর্ণাকে বিয়ে করার পর তোকে ওই মেয়ের সাথে বিয়ে দেব, আর তুই আমার ভাইরা ভাই হবি। মানে? ওইটা স্বর্ণার চাচাতো বোন লিমা। ওলে বাবালে, তখন আর আমাকে তোমার মনে থাকবে না। ধুর শালা, কি যে বলিস, আমি বেইমান না। জানি। আচ্ছা দোস্ত, আমি নেমে যাই, বাসায় চলে আসছি। শোন, আমি খাবার রেডি করে রাখবো, একটু পর তো আবার আমার বাসায় আসবি, কারণ তোর আব্বু তো আজ তোরে খেতেই দেবে না। ওকে জানু, আই লাভ ইউ। যা। শোন, মিষ্টি আছে তোদের ফ্রিজে? জানি, এটাই বলবি। তুই এত মিষ্টির পাগল কেন বলতো? যা লাগবে না, খাবো না। আরে রাগ করিস কেন, আমি বাসায় গিয়ে ফ্রেশ হয়ে নিস, আর ফ্রিজে আছে অল্প কয়েকটা। তুই আসলে আমি, তুই আর মেহেদি মিলে ঘুরবো,
আর আসার সময় মিষ্টি কিনে আনবো। শালা মিষ্টি পাগলা। তুই থামবি শালা, আমি রাগলে সব কিন্তু বলে দিব নে। জানিস তো রাগলে আমার মুখে কিছু আটকায় না। আচ্ছা দুলাভাই, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। হয়েছে হয়েছে, আর ঢং করতে হবে না। আমি গেলাম জানু। তারপর আমি বাসার ভেতরে ঢুকলাম। কি ব্যাপার আজকে বাসা ফাঁকা ফাঁকা লাগছে কেন? মনে হচ্ছে কেউ নাই, তার মানে বিপদ আছে। আজকের সংকেত তো এটাই, শিকারি শিকার ধরার আগে ঘাপটি মেরে বসে থাকে। আল্লাহ আমায় রক্ষা করো, যা হয় হোক। কারোর সাথে কথা না বলে আমি রুমে চলে আসলাম। ব্যাগ রেখে ফ্রেশ হয়ে নিলাম। একটু পর ব্যাগ গুছিয়ে রেখে বের হলাম খাবার খাওয়ার জন্য। ডাইনিংয়ে বসলাম। আব্বু আর শিমুল আগেই বসেছিল। তারপর আম্মু খেতে দাও। আম্মু আব্বু আর শিমুলকে খেতে দিল, কিন্তু আমাকে দিল না। কি হলো, আমাকে খেতে দিবা না নাকি? আর কত বলবো? শিমুল, এই মাছটা তুমি খাও বাবা। বাহ, ভালো, সবাই খাচ্ছে, আমি কি করব এখন? কি করবি মানে? মহিলা কলেজে যা। তুই কি ছেলে নাকি? তুই তো একটা মেয়ে। ধুর, বাজে কথা বাদ দাও। আমি কেন যাব গার্লস কলেজে? কেন? যা তোর বাড়ি, আর বাপকে দেখিয়ে অপমান করা গার্লস কলেজে গিয়ে। ছি, লজ্জা করলো না এরকম কাজ করতে? আমি কি করলাম? কি করলি মানে? তোর জন্য আজ আমার ছেলের বয়সী মেয়েরা আমাকে কতটা ফালতু ভাষায় গালাগাল করলো আর অপমান করলো, আর তুই এসেছিস আমারই ভাত খেতে। লজ্জা করে না? কেন, আমি তো কিছুই করিনি। আর কি করার বাকি রেখেছো তুমি? আসলে তোমাকে ভাত না, চুলার ছাই দেওয়া উচিত। তোমার লজ্জা করছে না? এখনো খাবার টেবিলে বসে আছো? তোমার মতো ছেলের এ বাড়িতে থাকার চেয়ে না থাকাই ভালো। যাও, চলে যাও আমাদের সামনে থেকে। আচ্ছা, চলে যাচ্ছে, আর আসবো না তোমাদের বাসায়। তারপর খাবার টেবিল থেকে ব্যাগটা নিয়ে বেরিয়ে পড়লাম ইমনের বাসার উদ্দেশ্যে। আমাকে ব্যাগ নেওয়া দেখে আম্মু বলল, যা, আমাদের জ্বালিয়ে তো আর হলো না। গিয়ে দেখ ইমনের আম্মু আর আব্বু কেমন আছে। যদিও বা হাসি খুশি ছিল, তুই গিয়ে সেই হাসিটাও মাটি করে দিস। যাচ্ছি। আমি তো তাই কারো মুখ দেখতে নিষেধ করেছো, আবার পিছু রাখছো কেন? থাকো তোমরা তোমাদের বাড়িতে, আমি গেলাম বনবাসে। ওলে বাবালে, বনবাসে যাচ্ছে? ওই কুটনি, তুই চুপ করে থাক। তোর সমস্যা কি? আমি যা ইচ্ছে বলবো। আমিও আমার মুখে বলছি, তাতে কার কি? সেদিনের কথা মনে নেই? একদম ঘাড়ের ওপর বসে নাকের ওপর থাপ্পড় দিব বেয়াদব কোথাকার। আর আমি তো মনে হয় বসে বসে দেখবো। শিমুল চুপ, নইলে থাপ্পড় দিব কিন্তু। আবার ওকে বকছো কেন? যাও যাও, তোমার আদরের বাদর ছেলেকে বক গিয়ে। দেখেছো, এখনো আছে ওর লজ্জা? যাচ্ছি, এখানে আর থাকবো না। আগে একটু কাজ আছে, করে নেই। ভেতরে এসে আমার রুমে গেলাম, আর একটা টিফিন বাটি আনলাম। তারপর কাউকে কিছু না বলে 5 পিস রুটি নিলাম, আর 1 বাটি মাংস নিলাম, নিয়ে ব্যাগে রাখলাম। আর আব্বুর প্লেট থেকে একটা রুটি নিয়ে আর মাংস খেতে খেতে চলে আসলাম ব্যাগ নিয়ে বাইরে। আর আব্বু আর শিমুল আমার মুখের দিকে হা করে তাকিয়ে আছে। বের হওয়ার সময় বললাম, চলে যাচ্ছি তো, তাই খাবারগুলো নিয়ে গেলাম। আমার ভাগের খাবারগুলো আর অপচয় করলাম না। আর আব্বু, তুমি তো আজ মেলা খেয়েছো গার্লস কলেজ থেকে, তাই একটু কম করেই খাও। আমি তোমার ভাগের একটা রুটি খেলাম। টাটা। দেখলে শিমুল রাম্মু, তোমার ছেলেটা কতটা বেহায়া। কি আর করবে, আমার ছেলেটাকে কত বকলাম, আর সারাদিন পর খেতে এসেছিল, তা তো হলো না, এজন্য ওর ভাগও নিয়ে গেল। দেখেছো আব্বু আম্মু তোমার কথার কি জবাব দিল? ওই ফাজিলটাই তার কাছে সব, তুমি কিছুই না। চুপ, তোকে এত কুটনামি করতে বলি নাই। বেশি সাপের মতো ফোসফোস করলে 20 দাঁত একদম ভেঙে দিব। বেয়াদব কোথাকার, চুপচাপ খেয়ে নাও। এদিকে আমি ইমনদের বাসায় চলে আসলাম। ইমনের বাবা মা আমাকে খুব ভালোবাসে। আমাকে দেখেই ইমনের আম্মু বলল, কি রে ফাজিল, এতদিন পর এই মাটাকে মনে পড়লো? কি বলো ভালো আম্মু? আমি তো মাত্র 3 দিন আগেই বাসায় গেলাম। ইমনের আম্মুকে আমি ভালো আম্মু বলে ডাকি। তুই আর কি বুঝবি বাবা বল। আসলে আমি তো মা, তাই সন্তানকে না দেখলে এক একটা দিন 1 যুগ মনে হয়। আমার কাছে এই 3 দিন 3 যুগ মনে হচ্ছিল রে ফাজিল বাবা। আমি আর বাসা যাব না, ভালো আম্মুর কাছেই থাকবো এখন থেকে। তুই তো আমার ফাজিল ছেলে, চল খাবি চল, এখনো তো মনে হয় খাস নাই। আমি খাবো, কিন্তু তুমি খাইয়ে দিবা ভালো আম্মু। আর আমি খাবার বাসা থেকে নিয়ে আসছি। মানে কি করেছিস রে ফাজিল? আব্বু খেতে দেয়নি, তাই আম্মু ইশারায় খাবার নিয়ে চলে আসতে বলছিল। আমি ভাবলাম একা কেন খাবো,
তার চেয়ে আমার ভালো আম্মুর জন্য নিয়ে যাই, তাই সব নিয়ে আসছি। কি ফাজিল কোথাকার, নে খেয়ে নে। খাইয়ে দাও। না আম্মু, ওকে খাইয়ে দিবা না। তুই কে যে তোর কথা শুনবে? তুই সর এখান থেকে। আমার ভালো আম্মু আমাকে খাইয়ে দিবে। শালা তুই কে? তুই সর, আমার সব কিছুর ভাগ পাবি, তবু আমার আম্মুর ভাগ দেব না। তোর কেউ না, আমার ভালো মা। না আমার। ইমন থামবি তুই? আর এই ফাজিল, তুই থামবি? তাহলে তুমি বলো, তুমি কার আম্মু? আমি তোদের দুজনেরই আম্মু, আর তোরা আমার দুইটা কলিজার টুকরা। আচ্ছা দাও, তাহলে দুজনকেই খাইয়ে দাও। ওকে, হা কর। আ ইমনও আমি একসাথে খেয়ে নিলাম। তারপর রুমে গেলাম আর বললাম, জানো আমার মেহেদিকে ডাকো। ওকে। না থাকুক, বাইক বের কর, মেহেদিকে নিয়ে সুমন ভাইয়ের বাসায় যাব। ওকে চল। মেহেদিকে ফোন দিয়ে বললাম আসতে, তারপর বাইক বের করলাম। বাইরে দেখলাম মেহেদি দাঁড়িয়ে আছে। কিরে চলে আসছিস? আসলাম। ওকে চল যাই। রাজ, তোর বাইকটা নে। যে যারটা চালাবো। ওকে চল। স্টার্ট কর। স্টার্ট করে চলে আসলাম সুমন ভাইয়ের বাসায়। আরে রাজ দেখছি, কেমন আছো? আর ইমন ভাই ও মেহেদি, তোমরা কেমন আছো? আমরা ভালোই আছি। তার কত ছক্কা মারবেন, চলেন শহরে যাই ঘুরতে। দাঁড়াও 10 মিনিট, একটু রেডি হয়ে নি। যান যান, ময়দা মেরে নেন। আপনি তো আবার ময়দা ছাড়া কিছুই মারেন না। আন্দাজে আমি কিছুই মারি না। তাই তো, আপনি তো ময়দা মারেন না, আটা মারেন। আর আপনি যখন রাস্তায় হাঁটেন, মেয়েগুলো আপনার দিকে তাকায় থাকে, তখন ভয় করে কোন দিন জানি মেয়েরা আপনাকে কিডন্যাপ করে নিয়ে যায়, সাথে আমাকেও। কাকু, 14 ফেব্রুয়ারিতে মনে আছে আপনাকে ওই মেয়েগুলো কি করেছিল শহর থেকে মাঞ্জায় হাত দিয়ে? আমার কি দোষ বলো? আর আমি তো এসব পছন্দ করি না। আর এটাও জানি না যে এই এলাকায় তুমি আর আমি কেন মেয়েকে বেল দাম দিই না। রেডি হয়ে নেন তাড়াতাড়ি। ঠিক বলেছেন ভাই, রাজ আর আপনি কাউকে বেল দেন না। রাজ কলেজে গিয়ে স্পর্নার পেছনে ঘোরে, আর আপনি ভার্সিটিতে কয়টা করেছেন তা কে জানে। দেখছেন সুমন ভাই, ওদের দুজনের আমাদের ওপর হিংসা হয়। আপনাকেও কি বললো, আর আমাকে স্বর্ণা নামের একটা মেয়ের পিছনে ঘোরাচ্ছে। কিন্তু আমি স্বর্ণা নামের কাউকেই চিনি না। কোথা থেকে নাম পেলো আর কি বলে দিল? ইমন, মনে হয় তোর কোনো চাচাতো বা মামাতো বোনের নাম স্বর্ণা, তাই না? ইমন ভাই, এটা ঠিক না। তোমরা আমার রাজকে বাসকুন্তি একসাথে দিতে চাচ্ছ। বাদ দিন এই ইমন, বাদ দেন এই ইমন, বাদ দেন এই ইমন তো একটা হিংসুটে। আপনি তো রেডি, চলেন যাই, বের হই। চলো। আপনি আমার বাইকে চলেন। ওকে চলো। রাজ, কি খাবা বলো? চলেন রেস্টুরেন্টে যাই। ওকে চলো, মুভনে যাই। চলেন। তারপর মৌবনে গেলাম আর চিকেন খেলাম। তারপর চলে গেলাম কলেজের মোড়ে। সুমন ভাই, কি করবেন এখানে কলেজে? কিছু না নিপু, কম্পিউটারে যাব, একটা অ্যাপ্লাই করতে হবে। ওকে চলেন তাহলে। তারপর নিপু কম্পিউটারে গিয়ে অ্যাপ্লাই করলাম। তারপর বাসায় আসতে আসতে রাত 8টা বেজে গেল। সুমন ভাইকে নামিয়ে দিয়ে তার বাসায়, তারপর চলে আসলাম ইমনের বাসায়। মেহেদি আর আমি ইমনের সাথে থাকলাম রাতে। পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে কলেজে গেলাম। কলেজে যাওয়ার পর সোহান বলল, দোস্ত, আমাদের ইংরেজি স্যার বাতিল হয়েছেন আর ম্যাম 6 মাসের ছুটিতে আছেন। বলো কি, তাহলে ক্লাস করবো কেমনে? জানি না, কোনো এক ডিগ্রি ছাত্রী নাকি ক্লাস নেবে। তা কেমন করে হয়? কোথায় স্যার ম্যাম আর কোথায় ছাত্রী? সব ছাত্রছাত্রীরা আন্দোলন করবে বললো। করতে হবে, চল। ওকে। তুই কর, তুই তো কলেজের ভালো ছাত্র। বন্ধু, আমার রাগ হই, ভালো ছাত্রকে তা আমি জানি, এরকম বলবো না তো। চলো। আর এই তোরাও আয়, ক্লাসে গেলাম। আজ আবার প্রথমে ইংরেজি ক্লাস হাসানুজ্জামান স্যারের, কিন্তু স্যার ট্রান্সফার। হঠাৎ প্রিন্সিপাল স্যার একটা মেয়েকে আনলো। মেয়েটি বোরকা পরা আর মুখ ঢাকা, চেনা যাচ্ছে না। ছেলে মেয়ে সবাই বলতে লাগলো, আমরা এখন পড়বো না, আমাদের ভালো শিক্ষক লাগবে হাসান স্যারের মতো। তোমরা সবাই থামো আর শোনো, আমি তোমাদের স্যার, আর একজন স্যার হিসেবে আমি কখনোই তোমাদের ক্ষতি চাই না। একটা স্যার নিয়োগ দিতে তো অনেক সময় লাগবে, তাই সেই কটা দিন না হয় ওর কাছেই ক্লাস করো। না না, আমরা পড়বো না। শোনো,
ওর বাবা আমার স্কুল জীবনের স্যার, আর সে ডিগ্রি পড়লেও অনেক ভালো ছাত্রী, অনেক ভালো শেখায়। তাই বলছি ও তোমাদের ক্লাস নেই। না না, করবো না আমরা। আমি এই কলেজের প্রিন্সিপাল, আমি যা বললাম তাই হবে। আর হ্যাঁ, ওর পরিচয়টা আমি দিচ্ছি। ওর নাম রাবিয়া সাইদি স্বর্ণা, ডিগ্রির প্রথম বর্ষের ছাত্রী। আমরা প্রথম বর্ষের ছাত্রীর কাছে কি শিখবো? আমরা পড়তে পারবো না তার কাছে। এদিকে আমি তো নামটা শুনে পুরাই অবাক। আমার বন্ধুদের বললাম, শোন সবাই চল একসাথে গিয়ে বলবো, একেই চাই আমরা। ওই মাত্র প্রথম বর্ষে পড়ে। কথা কম বল, চল। ওকে চল। তারপর কোনো কথা না বলে আমরা 11 জন বন্ধু গেলাম স্যারের সামনে। স্যার, আমি কিছু বলতে চাই। আচ্ছা বলো। ওই সবাই থামবা, তোমরা এত চিল্লাচ্ছ কেন? সবাই চুপ হয়ে গেল। আচ্ছা, তোমরা কি খুব বড় হয়ে গেছো? তোমরা যে ব্যবহার করছো স্যারের সাথে, তাই প্রমাণ করলো তোমরা কিটা শিক্ষা পাচ্ছ। আচ্ছা, স্যার কি বললো? যতদিন স্যার নিয়োগ না হয় ততদিন ইনি পড়াবেন। তো সেই পর্যন্ত পড়া তো লাগবে, তাই না? তাই তাকে সুযোগ দিলে কি হয়? স্যার হলো বাবার মতো। বাবা কিছু বললে তোমরা শুনবা না বাবার কথা? নাকি এমন করবা, স্যার নিয়োগ হওয়া পর্যন্ত ইনি আমাদের ক্লাস নিক? হঠাৎ একজন বলল, তুমি এত জারি মারছো কেন? কলেজে আসো তো মাসে একদিন, তাও ক্লাস করো না। আর একজন ডিগ্রির প্রথম বর্ষের ছাত্রী কি পারে শেখাবে? হ্যাঁ, আমি মাসে একদিন কলেজে আসি। আর কি বললা, ডিগ্রি প্রথম বর্ষের ছাত্রী কি পারে? আচ্ছা, এত ভালো তোমরা পারো তো আমি একটা বাংলা বলি, এর ইংরেজি বলো তো। আমি তোমাকে খাওয়াবো, এর ইংরেজি কি হবে বলো? এত তো ঝাড়ি মারলা, এখন তো পারছো না। আমার চাচাতো ভাই আছে, এবার এসএসসি দিচ্ছে, বিজ্ঞান বিভাগের ছাত্র। দেখবা, ওকে ফোন দিব, ও এটার উত্তর বলে দেবে। আর আমি জোর গলায় বলতে পারি, ক্লাস 10-এর ছাত্রছাত্রী যা পারে তোমরা তাও পারো না। শিক্ষার কোনো শেষ নেই। এখন তোমরা বলো কি চাও? ওনাকে কি সুযোগ দিবা তোমরা? জি, উনি পড়াক। বাকিরা সবাই চুপ কেন? একে একে সবাই বলল, পড়াক। স্যার, আমি এবার যাই। ধন্যবাদ তোমাকে, পারলে নিয়মিত ক্লাস করবে। ওকে। প্রিন্সিপাল স্যার চলে গেল আর আমিও আমার জায়গায় চলে আসলাম। আর স্বর্ণা ক্লাস নিতে লাগলো। আমি স্বর্ণাকে জ্বালাই খুব। স্বর্ণা কিছুই বলে না, আর প্রতিদিন দাঁড়িয়ে থাকাটাই আমার কাজ। কয়েকদিন পর, রাজ, চল কলেজে যাই। যাব। তুই যা, আমি 9:10-এর বাসে যাব। আরে না, বাইক নিব আজকে। ওকে, দাঁড়া তাহলে। তারপর রেডি হলাম আর একটা বাক্স নিলাম, জার্পিং পেপারে মোড়ানো। একদম মনে হচ্ছে গিফট নিয়ে যাচ্ছি। কিরে, আজ কার জন্মদিন যে গিফট নিলি? গেলেই বুঝবি, আগে 500 টাকা দে। কেন? গিফটগুলো খুঁজিয়ে এনেছি অনেক হিস্টোরিক্যাল প্লেস থেকে। মানে? কলেজে চল, তারপর বুঝবি। এখন টাকা দে, গিফটের ভাগের ভাগ তুই দিচ্ছিস আর আমিও দিচ্ছি। আর মেহেদিকে বলবি না, ও আজকে আগে চলে গেছে, কলেজে আর শাস্তি পাবে। ওকে, এই নে 500 টাকা। ধন্যবাদ। তারপর চলে আসলাম কলেজে। এসেই আমতলায় গেলাম। কি গো, আজ আবার কার কি? যারই হোক না কেন, তোমার কি? চলো ক্লাসে যাই। তারপর ক্লাসে গেলাম। একটু পর স্বর্ণা ক্লাস নিতে আসলো। আমি তখন বললাম, ম্যাম, আজকে আমার বিয়ে। কি? না মানে, আজকে আমার মেহেদি বন্ধুর জন্মদিন, কিন্তু ও তা ভুলে গেছে। ও, বন্ধু, তুই সত্যিই খুব মহান। আমার মা বাবা আমাকেও এমন সারপ্রাইজ দেয়নি কোনোদিন। আরে বন্ধু, বাদ দাও, গিফটটা খোলো। ওকে ম্যাম, ক্লাস শুরু করেন। ম্যাম, আজকে ক্লাসটা অফ করে যদি আনন্দ করতাম সবই ভালো লাগতো। আরে না, আগে পড়ালেখা। না ঠিক আছে, একদিনের সমস্যা নাই, আজকে সবাই আনন্দ করব। কিন্তু ম্যাম, পড়া। সমস্যা হবে না, আজ একটা গান গেয়ে শোনাও কেউ। ম্যাম, রাজ গান গেয়ে শোনা, কারণ উই তো এত কিছু করেছে। কি, আমি? না, আমি গাইতে পারি না, রিফাত পারে। বাদ দাও রাজ, একটা গান শোনাও। যা শালা, আমার কি বাস দিল? কি বললে? না মানে ম্যাম, মনে করেছিলাম কি গান গাইবো। ও, তা ভাবা শেষ? এবার আসো আর গান গাও। জি ম্যাম। সেই তুমি কেন এত চেনা হলে, সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে, কেমন করে
এত অচেনা হলে তুমি, কিভাবে এত বদলে গেছি এই আমি। ও বুকেরই সব কষ্ট দুহাত সরিয়ে চলো বদলে যায়। তুমি কেন বুঝো না তোমাকে ছাড়াই আমি অসহায়, আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে। আমার অপরাধ ছিল যতটুকু তোমার পাশে, তুমি ক্ষমা করে দিও আমায়, তুমি ক্ষমা করে দিও আমায়। সবাই করতালি দিল। রাজ, তুমি তো খুব ভালো গান গাও। কই ম্যাম, হালকা হালকা পারি। রাজ, সবই গিফটটা খুলে দেখি। ম্যাম, আপনি গিফটটা খুলবেন আর মেহেদি সাথে থাকবে। আচ্ছা। ওরা খুলতে লাগলো আর আমি সেই সুযোগে পাগার পার, যাতে কেউ আমাকে ধরতে না পারে, কারণ ক্লাসের ছেলে মেয়ে প্রায় 120 থেকে 30 জন ছিল। সবাই এখন লাফালাফি ঝাপাঝাপি করবে তা আমি জানি। এদিকে মেহেদি আর স্বর্ণা ম্যাম গিফট খুললো আর সাথে সাথেই চিৎকার শুরু হলো, কারণ বক্সের মধ্যে ছিল তেলাপোকা, টিকটিকি আর ইঁদুর। সবাই চিলেচিলি করেই যাচ্ছে আর আমি তো পালিয়েছি। সবাই আমাকে আর ইমনকে খুঁজতেছে, কিন্তু আমাকে আর পেল না। ইমনকে যে কি করেছে ভাবছি। আমার বাইক নিয়ে আমি বাসায় এসে এসব ভাবতেছি, হঠাৎ আম্মু বলল, রাত চল, পিঠা বানাইছি, খাবি চল। কি পিঠা আম্মু? চল চিতই আর ভাপা পিঠা। আচ্ছা তুমি একটা কাজ করো, ওই যে টিফিন ক্যারিয়ার আছে না, ওটাতে পিঠা দাও তো। কেন, কই যাবি? বেশি দূরে না, স্বর্ণা ম্যাম চিতই পিঠা পছন্দ করে, তারে দিয়ে আসি। এই স্বর্ণাটা কি? তোমার হবু বৌমা। এখন থাকো, দেরি হয়ে যাচ্ছে, অনেক দূরে যেতে হবে। কি? আল্লাহ হাফেজ। বাইক স্টার্ট করে ইমনের বাসায় আসলাম, তারপর মেহেদির বাসায় আসলাম। ওদেরকে নিয়ে চলে গেলাম ম্যামের বাসায়। রাত বাজে 11টা। আমরা ম্যামের বাসার সামনে। চল, দেয়াল টপকাতে হবে। তুই আগে ওঠ। ধুরশালা, আমার কাঁধে ব্যাগ আর টিফিন ক্যারিয়ার রয়েছে, তোরা কেউ একজন আগে ওঠ, তারপর আমি তার হাতে এগুলো ধরিয়ে দিব। না, তুমি ব্যাগ দিয়ে উঠে যাও। আরে না, ব্যাগ আবার খোলা ঝামেলা। তার চেয়ে একটা কাজ কর, অপু 10-20 করি, যে জিতবে সে আগে উঠবে। ওকে। আচ্ছা আমি আগে বলি। ওকে, কিন্তু তুমি আগে, তোমাকে নিবা না। ওকে, শুরু করলাম গণনা। মেয়েদিকে 10 দিলাম আর তারপর গণনা। অপু 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100। মেহেদি ফার্স্ট হলো আর আমি আর ইমন হাসতেছি। যাও চান্দু, এবার নিজে আগে ওঠো। যাও, নিজেই তো বললা ওকে আগেই গণনাতে দিতে, তাই তো তোমার কথা রাখলো। এখন তোমার ওঠাই লাগবে। আচ্ছা, যাচ্ছি। মেহেদি আগে দেওয়াল টপকালো, তারপর আমি আর ইমন টপকাইলাম। তারপর বললাম, এই তোরা থাক, আমি তোদের ভাবির রুমে যাই। ওকে। শোন, তোরাও আয়। কেন? আমার ভয় করছে। আরে যা তো। ওকে, আমি বাসার ভেতর গেলাম। সবাই মনে হয় ঘুমিয়ে গেছে, শুধু একটা রুমেই দেখলাম লাইট জ্বলছে। সব রুম যখন বন্ধ আর একটা রুমে আলো, তার মানে ওটাই আমার ক্রাশ স্বর্ণার রুম। চলে আসলাম ওই রুমে, দেখলাম স্বর্ণা ওপর হয়ে শুয়ে কানে হেডফোন নিয়ে গান শুনছে আর পড়াশোনা করছে। আমি যে রুমে গেছি তার শব্দ শুনতে পারেনি আর দেখতেও পারেনি, এত মনোযোগ দিয়ে পড়াশোনা করছে। ম্যাম, এই নিন পিঠা খান বলেই খাটের পিছনে লুকালাম। তারপর না দেখেই একটা পিঠা নিল। কি ব্যাপার? মনে হলো ফাজিলটা বলল ম্যাম পিঠা খান, কিন্তু ও এখানে এত রাতে কেমন করে? না, এটা মনে হয় স্বপ্ন। কিন্তু না, তাহলে পিঠা আমার হাতে কেমন করে আসলো? হঠাৎ আমি ভয় দেখালাম। হোপ! ও মা গো, আমি শেষ। চুপ, আমি রাজা। উফ, শিট, তুমি এখানে কেন এত রাতে? আসলে আম্মু পিঠা বানিয়েছিল, তাই ভাবলাম আপনাকে দিয়ে যাই। আর আপনাকে খুব মিস করছিলাম, তাই তো ভাবলাম যাই একটু দেখে আসি। তাই নাকি? পিচ্ছি একটা, এত রাতে বাসায় যেতে পারবা? না ম্যাম, ইচ্ছে তো করছে আপনার কাছেই থেকে যাই। কি কি বললে? আবার বলো। না মানে বললাম যে ইমন আর মেহেদি দাঁড়িয়ে আছে বাইরে। হয়েছে, এখান থেকে যাও, রাত 12:30 বাজে। আগে পিঠা খেয়ে নিন। পরে খাবো, যা এখান থেকে পিচ্ছি।
ওকে, তাহলে আমিও পরে যাব। ওকে ওকে। একটা পিঠা তুলে খেলো আর বলল, এবার যা পিচ্ছি। আচ্ছা। শোন, জি বলেন। সাবধানে যাস। আচ্ছা, শুভরাত্রি। বাইরে আসলাম আর ইমন ও মেহেদিকে নিয়ে চলে আসলাম বাসায়। কিরে, ভাবি তোকে কিছু বললো না? আর চিৎকারও করলো না? শালাত, মুখ চেপে ধরেছিলাম, তাই আর শোনা যায়নি, নইলে মায়ের খাইতাম। ও কিছু বলেনি? বলেছি, সেটা গোপন থাকুক। চল। বাসা চলে আসলাম। পরের দিন আবার কলেজে গেলাম সবার আগে। তারপর স্যারের টেবিলের সাথে চুইংগাম লাগাই দিলাম আর আমার সিটে চলে আসলাম। কিছুক্ষণ পর, শুভ সকাল। শুভ সকাল ম্যাম। কেমন আছো সবাই? জি ভালো আছি, আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, ক্লাস শুরু করি। আজকে আমরা ন্যারেশন শিখবো। আর কি হলো ম্যাম, আমরা ন্যারেশনে যাই? হুম ওই হাত উঁচু করে দেখাও শোনা। আচ্ছা ম্যাম, শুরু করুন। ম্যাম, মার্কারি এনে দিব, লিখে দিবেন? না না, থাকুক। কেন ম্যাম, থাকবে কেন? নামটা তো প্রেজেন্ট করে নেন। হাত উঁচু করলে এবার। হি 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 হি। রাজ এটা না করলেও পারত। ম্যাম প্লিজ দাঁড়ান। কি বলবি বল। দিন। হাত ধরে তার হাত আর আমার হাত একসাথে করলাম আর চুইংগাম আমার হাতেও লেগে গেল। হাত ছাড়। ওকে, পারলে ক্লাসটা নিয়েন। 5 মিনিট পর স্বর্ণা আসলো আর ক্লাস নিয়ে চলে গেল, কিন্তু আমাকে কিছু জিজ্ঞেস করলো না, আবার বুঝতেও চাইলাম না, বুঝালোও না। তাই ঠিক করলাম আজ আবার যাব ওর বাসায়। ক্লাস না করে চলে আসলাম একা একা। ইমন আর মেহেদি ডাকলো, কিন্তু কোনো কথা না বলে চলে আসলাম। বাসায় এসে কারোর সাথে কথা না বলে রুমে চলে গেলাম আর গোসল করে ঘুমিয়ে পড়লাম। সন্ধ্যায় ঘুম থেকে উঠলাম আর ফ্রেশ হয়ে খেয়ে নিলাম। তারপর বাইকটা নিয়ে স্বর্ণাদের বাসায় চলে গেলাম। রাত মাত্র 7:45 বাজে। এখন স্বর্ণার আব্বু নামাজ পড়তে গেছে আর ওর আম্মু রান্না করছে, তাই নির্ভয়ে চলে গেলাম বাসার মধ্যে আর গিয়ে সোজা স্বর্ণার রুমে। কি রুমে কেউ নেই আর বাথরুম থেকে শাওয়ার নেওয়ার শব্দ আসছে, তার মানে ও গোসল করছে, কিন্তু রুম খালি, যদি কেউ এসে যায়। দরজাটা তাই বন্ধ করে দিলাম আর স্বর্ণার বিছানায় শুয়ে ফোনটা হাতে নিয়ে গ্যালারিতে গেলাম আর পিক দেখতে লাগলাম। হঠাৎ, আম্মু, আমার কাপড়গুলো দাও তো, খাটের উপর আছে, নিতে মনে নাই। যা শালা, যদি ওর আম্মু আসে তাহলে ফেসে যাব, তার চেয়ে আমি দিয়ে দিই। তারপর জামা কাপড়গুলো নিয়ে গেলাম বাথরুমের কাছে আর দরজা টোকা দিলাম চোখ বন্ধ করে ভয়ে ভয়ে। স্বর্ণা হালকা খুলে হাত নিল আর বন্ধ করে দিল। আমি আবার আসলাম খাটের উপর। একটু পর স্বর্ণা বের হয়ে আসলো আর আমাকে দেখেই, চুপ, এটা আমি। কি রে, কি হলো? দরজা খোল মা। কিছু না মা, আসলে তেলাপোকা ছিল, তাই ভয় পাইছি। তুমি যাও। আচ্ছা, একটু পর খেতে আসিস। হয়েছে, এখন বলো এখানে কেন? আপনি আমার সাথে কথা বললেন না কেন, তাই চলে আসলাম। দেখো রাজ, এমন ফাজলামি আমার পছন্দ না, তাই। ওকে, সরি। বাসায় যাও, আব্বু আসবে এখন। ওকে। বাসায় চলে আসলাম। তারপর ভাবলাম স্বর্ণাকে কালকে প্রপোজ করব, যা হয় হোক। তারপর ইমনকে কল দিলাম। হ্যালো ইমন। বল। হ্যাঁ, কালকে আমি স্বর্ণাকে প্রপোজ করব। কালকে কলেজে অনুষ্ঠান আছে, ভুলে গেলি নাকি? কিসের অনুষ্ঠান? আমাদের কলেজের ছেলেমেয়েরা এবার ভালো রেজাল্ট করেছে, এজন্য একটা অনুষ্ঠান করা হবে আর কি। ও, তাহলে কালকে চিঠি লিখে ওরে প্রপোজ করব, আদিম যুগের স্টাইলে। ওকে। আচ্ছা দোস্ত, রাখছি এখন। আর কালকে তো তুমি গান গাচ্ছ, ভাবি বলেছে। মানে? স্বর্ণা বলেছে তুই গান গা। ছাই গাইব। রাখলাম। ফোন রেখে ভাবলাম কি করব। কোনো রকম একটা চিঠি লিখলাম, তারপর চিঠিটা ভাঁজ করে পকেটে রাখলাম। তারপর ঘুমাতে গেলাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠলাম, তারপর নীল পাঞ্জাবিটা পরলাম আর বাইকটা নিয়ে বের হলাম। তখনই ইমন আর মেহেদি আসলো আর বলল, রাজ, এক কাজ কর, তোর কালো শার্টটা পরে আয় আর পাঞ্জাবিটা ব্যাগে নে, আগে দেখি সবাই কি করে। ওকে, 2 মিনিট দ্বারা আমি চেঞ্জ করে আসছি। তারপর রুমে গিয়ে শার্ট পরে আসলাম, বাইক নিয়ে চলে আসলাম কলেজে। এসে দেখি সোহান, আদি, জলিল, শাহিদুল, শাওন, রিফাত সবাই আগেই চলে আসছে। সোহান বলল, ভালো, কখন আসছো তোমরা? ওহ ভালো। তারপর দেখলাম স্বর্ণা গেল স্কাউটের রুমে,
তাই দেখে আমিও চলে গেলাম স্কাউট রুমে। গিয়ে দেখি কেউ নাই, শুধু স্বর্ণা একা আছে। মনে হয় শাড়ি পরবে। আমাকে হুট করে রুমে যাওয়া দেখে হালকা চমকে উঠলো আর বলল, তুমি এখানে কেন? ওর এরকম ভয় পাওয়া দেখে আমার মাথায় দুষ্ট বুদ্ধি এলো। তাই ভাবলাম ওর একটু ভয় দেখিয়ে নিই, যেই ভাবা সেই কাজ। হা 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 হা। শয়তানি হাসি দিয়ে ওর দিকে এগোচ্ছিলাম। কি হলো, এভাবে হাসছো কেন? আর আমার কাছে হাসবে না প্লিজ। তারপর শাড়ির কুচিটা ঠিক করে দিয়ে চলে আসলাম। স্বর্ণা রেডি হয়ে আসছে আর আমি ওর সামনে গিয়ে বললাম, খুব সুন্দর লাগছে আপনাকে। আর কিছু বললে বল, না বললে সর। বেশি বাদরামি আমার ভালো লাগে না। কিছু না, হঠাৎ কেউ একজন আমাকে ধাক্কা দিল আর আমি স্বর্ণার গায়ের ওপরে গেলাম আর আমার ঠোঁট দুটো ওর ঠোঁটের সাথে লেগে গেল। তারপর ছাড়িয়ে নিলাম আর উঠে দাঁড়ালাম। কলেজের সবাই আমাদের দেখছে। সরি স্বর্ণা, আমি ইচ্ছে করে করিনি। কিসের সরি? তোর মতো ছেলেরা এমনই হয়। তোর জন্য ক্লাসে অপমান হয়েছি, তোর জন্য সেদিন আব্বু অপমান করলো। তুই কে যে আমার বাসায় যাস? তোর জন্য আমার বাবা সেদিন আমাকে আর আম্মুকে যা না তা বললো। অনেক জ্বালিয়েছিস। আর না, তোর মুখটা ভাঙা কাচের মতো, যাতে কখনো মুখ দেখা যায় না। তোর মুখ দেখলে আমার ঘৃণা হচ্ছে। তোর মুখ যেন কাল থেকে আমি না দেখি। তোর মুখ দেখার আগে যেন আমার মরণ হয়। থাক, আর বলবেন না। আপনি অনেক বলেছেন। আমার মুখটা সত্যি ভাঙা আয়নার মতো, যাতে কখনো মুখ দেখা যায় না। আর আপনার আমার মুখ দেখা লাগবে না, আর কোনোদিন যাতে না দেখতে পারেন আপনি, সেই দায়িত্ব আমার। আর বলছিলাম না ইচ্ছে করে করি নাই, তবুও বিশ্বাস করলেন না। পারলে ক্ষমা করে দিয়েন। আর হ্যাঁ, ভালো থাকবেন, বিদায়। তারপর ওখান থেকে চলে আসলাম আর বাইকটা নিয়ে বাইরে চলে আসলাম। আর এসেই মেইন রাস্তায় টপ স্পিডে টান শুরু। এক টানে নদীর পাড়ে গেলাম আর একটা সিগারেট নিলাম দোকান থেকে। নদীর পাড়ে বসে সিগারেট খাচ্ছি আর আজকের কথাগুলো ভাবছি। আর এগুলো ভাবতেই আমার রাগ হচ্ছে। আর এক প্যাকেট সিগারেট কিনলাম। হঠাৎ ইমনের ফোন। বল। কোথায় তুই? নদীর পাড়ে আছি। ও আচ্ছা, থাক আমি আসছি। আসার সময় একটা বোতল কিনে আনিস। ওকে। 10 মিনিট পর ইমন আর মেহেদি আসলো। ওই সালা কুত্তা, তোরে আবার সিগারেট খেতে কে বলেছে? দোস্ত, এমনি খাচ্ছি। কে হয়েছিল আমাকে বল। আমি জানি ওখানে যেটা দেখলাম সেটা ঠিক নয়। কিছু না। তার মানে ওরা ঠিক ছিল? ছি, তোরে তো ঠাস 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 করে মরা উচিত। ওহ, এমন কি করছিস তুই? থাম। ছাড় আমাকে। ওর সব কিছুতে আমি সাপোর্ট দিছি। আমার বাবা মা আমার চেয়ে ওকে ভালোবাসে বেশি, ওকে নিজের ছেলের মতো দেখে। আর ও আমার ভাই হয়ে এমন মিথ্যে কথা বলতেছে আমাকে। ওরে আজকে আমি মেরেই ফেলবো। থাম, মাথা গরম করিস না। আজ তুই তো এমন না, মনে আছে কি কথা দিয়েছিলাম ছোটবেলায়? 3 জন বলেছিলাম যতই বাধা আসুক না কেন, কখনো কেউ কাউকে ছেড়ে যাব না আর কখনো কিছু লুকাবো না। তাহলে আজ কেন বলছিস না? বলছি। তারপর ওদেরকে সব বললাম কান্না করতে করতে। ওই জানো ভাই, কান্না করিস কেন? আমি তো আছি, চল ওর কাছে চল, আমরা সব বলবো। না রে, ওর সামনে আর কোনোদিন যাব না। ও বলেছে আমার মুখটা ভাঙা আয়নার মতো, আর আমার মুখ দেখলে যেন ওর মরণ হয়। আর আমি তা কখনোই চাই না। প্লিজ বাসায় চল, আর আমি আজকে চলে যাব। আমার ট্রান্সফার হয়ে যাবে ইয়ার ফাইনালের আগে। আর ততদিন ক্লাস করব খালার বাসায় গিয়ে অন্য একটা কলেজে। আর তোরা আব্বু আম্মুকে কিছু বলবি না আমি কেন যাচ্ছি। কিন্তু আমাদের ছেড়ে চলে যাবি তুই? ধুর পাগল, তোদের ছেড়ে যাচ্ছি কই, শুধু ইন্টার পরীক্ষাটা দিতে যাব। তুমি আমাদের ছেড়ে থাকতে পারবা? তোমার কষ্ট হবে না? তা একটু হবে, কিন্তু উপায় নেই। পরিস্থিতি বলে একটা কথা আছে, আর আমি সেই পরিস্থিতির শিকার। আর সমস্যা নাই, ইমুতে কল দিবনে। আর তোদের একটা কথা দিতে হবে। কি কথা? আমি যে খালার বাসায় গেছি তা কাউকে বলবা না, আর কেমন আছি তাও বলবা না। এই কথাগুলো এখানেই কবর দিয়ে দাও। মনে করো তোমরা কিছুই জানো না। আচ্ছা বন্ধু। চলো বাসায় যাই। আচ্ছা। আজকে 3 জন রাতে আড্ডা দিব আমার প্রিয় জায়গা পুকুর পাড়ে। আচ্ছা চলো বাসায়। তারপর বাইক স্টার্ট করে বাসায় চলে আসলাম আর আব্বু আম্মুকে বললাম, আম্মু আমি তোমাদের কথায় রাজি। মানে? আমি বড় খালার বাসায় যেতে চাই আর ওখান থেকে ইন্টার পরীক্ষা দিতে চাই। কি? কই গো রাজির আব্বু, তোমার ছেলের মাথায় সুবুদ্ধি ঢুকেছে?
কেন গো, কি হয়েছে? তোমার ছেলে রাজশাহীতে বড় আপার বাসায় থেকে পড়তে চাই। বাহ, এতদিন তো বলেও লাভ হলো না। গাধার মাথায় এখন বুদ্ধি এসেছে। আচ্ছা বাবা, সত্যি করে বল তো তোর কি হয়েছে? মনটাও ভার, আবার এতদিন বলেও যাসনি, আর এখন যেতে চাচ্ছিস? আরে তেমন কিছু হয়নি, আমি রেডি হচ্ছি আর ব্যাগ গুছিয়ে রাখছি। কালকে 7:25 বাসে চলে যাব। ওকে। আজ আর খাবো না, ইমন আর মেহেদিকে খেতে দাও, আমি ঘুমাবো। রুমে আসলাম আর ব্যাগ গুছিয়ে ঘুমালাম। রাত 8:16 ঘুম ভাঙলো। ইমন আর মেহেদি বাবা মায়ের সাথে আড্ডা দিচ্ছে। আমি ফ্রেশ হয়ে বাইরে আসলাম, ওদের ডেকে পুকুর পাড়ে বসে আড্ডা দিলাম। ইমন বিয়ার কিনে এনেছিল, সেই বিয়ার আমি একাই অর্ধেক খেয়ে নিলাম। তারপর মাতলামো শুরু করলাম। বুঝলি ইমন, শালার ভালোবাসার গুষ্টি কিলাই। শালা কত প্রপোজ পেলাম, তাও রিলেশনে গেলাম না। আর এখন একজনকে পছন্দ করলাম, তাও আজকে পুরো কলেজের সামনে ছাত্রছাত্রীদের সামনে থাপ্পড় মারলো আর কত কথা শোনালো। আসলে শালা আমার দোষ না, আমার কপালের দোষ। হালার ভালোবাসার জন্য আজ আমাদের আলাদা হতে হচ্ছে। বললাম এত খাস না, তাও খেয়ে শুরু করলি। চল ভেতরে চল। চল। আমার মুখটা ভাঙা আয়নার মতো। ইয়াহ, আজ বাদ দে, চল ঘুমাবো। জোর করে নিয়ে গেল, ঘুম পাড়িয়ে দিল। সকালে ঘুম থেকে উঠে রেডি হলাম আর ব্যাগ নিয়ে বাস স্ট্যান্ডে গেলাম। 7:25 বাসে উঠলাম আর রাজশাহী আসলাম 11:25। স্ট্যান্ডে নামলাম আর দেখলাম খালাতো ভাই ফয়সাল দাঁড়িয়ে আছে। আমাকে দেখে কাছে এসে বলল, রাজ ভাইয়া কেমন আছেন? ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি। খালা খালু কেমন আছে? ভালো আছি, চলেন আমরা বাইক এনেছি, বাসায় গিয়ে কথা হবে। খালাতো ভাই ফয়সালের বাইকে উঠে খালার বাসায় গেলাম। খালা খালুকে সালাম করে একটু কথাবার্তা বলে রুমে গেলাম। গোসল করে ফ্রেশ হয়ে একটু ঘুমালাম। সন্ধ্যায় ঘুম ভাঙলো, উঠে খেয়ে নিলাম। তারপর খালুর সাথে মার্কেটে গেলাম, আমি আর ফয়সাল। খালু আমাকে একটা শার্ট আর একটা প্যান্ট কিনে দিল আর বাবা মায়ের বিষয়ে সব শুনলো। রাতে বাসায় এসে খেয়ে ঘুমাতে গেলাম। পরের দিন সকালে খালাতো ভাইয়ের সাথে কলেজে গেলাম। খালু প্রিন্সিপাল স্যারকে বলে রেখেছিল। প্রিন্সিপাল স্যার আমাকে রুমে নিয়ে গেলেন আর সবার সাথে পরিচয় করিয়ে দিলেন। তারপর চলে গেলেন। কয়েকজন নতুন বন্ধুও হয়েছে। এইভাবে 2 মাস কেটে গেল। হঠাৎ একটা কল আসলো আননোন নাম্বার থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা কি রাজের নম্বর? জি, আমি রাজ বলছিলাম। আপনি কে? রাজ, আমি তোমার মিঠু স্যার বলছি। জি স্যার, কেমন আছেন? আছি এরকম, মাঝপথে রেখে চলে গেলে আর ভুলে গেলে। কি যে বলেন স্যার, আমি আপনাদের ভুলি নাই। শোনো, যেটা বলতে তোমাকে কল দিয়েছি সেটা হলো তোমার ট্রান্সফার তোমার বাবা করতে দেয়নি, আর সামনে পরীক্ষা, তাই তোমাকে এখন কলেজে আসতে হবে। কি, আব্বু করায়নি মানে? তোমার বাবা কলেজে এসে প্রিন্সিপাল স্যারকে বলে ট্রান্সফার ক্যান্সেল করে দিয়েছে, আর তোমার এখন আসতেই হবে। 16 তারিখে বিদায় অনুষ্ঠান কলেজে। স্যার আমি রাখছি, পরে কথা বলবো। ফোন রেখে দিলাম। আব্বু কেন এমন করলো? না, এটা ঠিক করলো না। আমি কলেজে যাব না, কিন্তু কলেজে না গেলে আর পরীক্ষা না দিলে তো আমার ক্ষতি হবে। ভাবতে ভাবতে আব্বুকে কল দিলাম। আব্বু, এটা তুমি কি করলে? স্যার এটা কি বললো? আমার সাথে এটা তুমি করতে পারলা? কি করবো বল, স্যার ডেকে বললেন, আর তোকেও না দেখে থাকতে পারছিলাম না। আমার সাথে এটা করতে পারলা তুমি? তাই বলে এটা? ধুর, ফোন রাখো। ফোন রেখে দিলাম। আর কি করার, খালা খালুকে বলে পরের দিন সকালে বাসায় আসলাম, কিন্তু কলেজে যাইনি। আর আমি এসেছি তা ইমনদের জানাইনি। 16 তারিখ আসলো, হঠাৎ ইমন কল দিল। বল। আজ কলেজে বিদায় অনুষ্ঠান। আমি ঘুমাচ্ছি। তুই থাকলে মজা হতো। হয়তো। আচ্ছা বাই। ফোন রেখে দিলাম। ভালো লাগছিল না, তাই বাইরে আসলাম, কিন্তু কোথাও মন টিকছিল না। আজ স্বর্ণাকে দেখতে ইচ্ছে করছিল। বাইকটা নিয়ে বেরিয়ে পড়লাম কলেজে যাওয়ার জন্য। কলেজে আসলাম, এসে একা একা ঢুকলাম ভেতরে। রুমাল দিয়ে মুখ বাঁধা, তাই কেউ খেয়াল করেনি। একদম পেছনে দাঁড়িয়ে অনুষ্ঠান দেখছিলাম। কয়েকজন গান গাইলো। হঠাৎ মিঠু স্যার স্টেজে উঠলো আর বলল, এবার আমাদের মাঝে গান গেয়ে শোনাবেন ইন্টার প্রথম বর্ষের ছাত্র রাজ। আমি রাজকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। কি ব্যাপার স্যার, আমার নাম বললো কেন? রাজ, তুমি যে এসেছো আমি জানি, লুকিয়ে না থেকে মঞ্চে এসো। এটা শিক্ষকের তার ছাত্রের কাছ থেকে একটা চাওয়া, আশা করি তুমি পূরণ করবে।
এবার আর থাকতে পারলাম না, মাথা নিচু করে মঞ্চে উঠলাম। ইমন, মেহেদি আর বাকি বন্ধুগুলো সবাই সামনের দিকে চলে আসলো আর জোরে চিৎকার করতে করতে লাগলো। আমাকে আবার ফিরে পেয়ে ওরা খুব খুশি। আমি মাইক্রোফোন হাতে নিলাম আর একটা গান গেলাম। সেই তুমি কেন এত চেনা হলে, সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে, কেমন করে এত চেনা হলে তুমি, কিভাবে এত বদলে গেছি আমি, ও বুকেরই সব কষ্ট দুহাত সরিয়ে চলো বদলে যায়। তুমি কেন বুঝো না তোমাকে ছাড়াই আমি অসহায়, আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে, আমার অপরাধ ছিল যতটুকু তোমার পাশে, তুমি ক্ষমা করে দিও আমায়, তুমি ক্ষমা করে দিও আমায়। গান শেষ হতে না হতেই কেউ আমার ঘাড়ে হাত দিল আর আমি পেছনে ঘুরতেই আমাকে জড়িয়ে ধরলো স্বর্ণা আর কান্না করতে করতে বলল, কোথায় চলে গেছিলা তুমি? জানো তোমাকে কতটা মিস করেছি। আমি চুপ করে আছি। তোমাকে অনেক খুঁজেছি কিন্তু পাইনি, আর তোমার বন্ধুদের থেকেও তোমার নাম্বার কোনো খবর পাইনি, তোমার আগের নাম্বারও বন্ধ। কিছু বললাম না। তোমার চিঠিটা আমি পড়েছি, তুমি যখন চলে গেলা তখন ওটা পড়েছিল, কিন্তু আমি তখন পড়ি নাই, বাসায় গিয়ে পড়েছিলাম। তারপরের দিন কলেজে আসনি, এভাবে অনেক দিন আসনি, আর আমি এরকম তোমার শূন্যতা অনুভব করতে করতে কখন যে তোমাকে ভালোবেসে ফেলেছি নিজেও জানি না। আমাকে তুমি ক্ষমা করে দাও। এই যে কি করছেন, সবাই দেখছে। দেখলে দেখো, তাতে আমার কি? আপনার কি তা আমার জেনে লাভ নাই। আর শুনুন, আমি রিয়াকে ভালোবাসি আর রিয়া আমাকে খুব ভালোবাসে। আমি তোমাকে ছাড়া বাঁচবো না রাজ। আমিও বাঁচবো না রিয়াকে ছাড়া। ভালো থাকবেন, বিদায়। হঠাৎ একটা চিৎকার শুনলাম সবার। আমি পেছনে ঘুরে দেখি স্বর্ণা মঞ্চে শুয়ে আর রক্ত ঝরছে ওর শরীর থেকে। স্বর্ণা! চিৎকার করে দৌড়ে মঞ্চে উঠলাম। প্রিন্সিপাল স্যারের গাড়িতে করে ওকে হাসপাতালে নিয়ে গেলাম। তারপর আব্বুকে ফোন করলাম আর বললাম, হ্যালো আব্বু, আমি রাজ বলছি। বল বাবা। আব্বু, এখনই কিছু টাকা নিয়ে মেডিকেলে আসো। কেন? আমার আত্মা হাসপাতালে, আম্মুকে আর টাকা নিয়ে তাড়াতাড়ি আসো। আচ্ছা। ফোন রেখে দিলাম। ডাক্তার এসে বলল, অনেক রক্ত ঝরেছে, ইমিডিয়েটলি রক্ত লাগবে, কিন্তু আমাদের কাছে নাই। ওর ব্লাড গ্রুপ কি? এবি পজিটিভ। চলুন, আমার রক্ত এবি পজিটিভ, তাড়াতাড়ি করুন আর সব টাকা আমি দিব, অপারেশন শুরু করুন। ওকে চলুন। তারপর ওকে রক্ত দিলাম। তারপর অপারেশন হলো। ডাক্তার বলল 3 ঘন্টা পর জ্ঞান ফিরবে। সবাই আল্লাহকে স্মরণ করুন। স্বর্ণার বাবা মা চলে আসলো হাসপাতালে। আমার আব্বু স্বর্ণার বাবাকে দেখেই এগিয়ে গেলেন আর বললেন, কেমন আছিস রহমান? এই তো, তুই কেমন আছিস? ভালো আর কি করে থাকি বল। আমার হবু বৌমা হাসপাতালে, তাও আমার ছেলের জন্য। আরে বাদ দে, ওরা তো জানতো না আর কি হয়েছে। এই যে এই পাষণ্ডের জন্য আমার বৌমা আজ হাসপাতালে। আমাকে তুই ক্ষমা করে দে বন্ধু। আরে বাদ দে তো। ঠিক বলেছিস, বাদ দেবো, আজই বাদ দেবো। বলতে বলতে আমার কাছে আসলো আর এসেই বলল, আমাকে অনেক অপমান করিয়েছিস, তাও কিচ্ছু বলিনি। আমার অনেক সম্মান নষ্ট করেছিস, তাও কিচ্ছু বলিনি। কিন্তু এবার তুই আমার কলিজায় আঘাত করেছিস। তোকে অনেক ক্ষমা করেছি, আর না, দূর হয়ে যা আমার সামনে থেকে। আব্বু, আমি তো মজা করছিলাম। কি মজা? ছি, এরকম মজা করতে তোর লজ্জা করলো না? আর কি বললি বাবা? আজ থেকে রাজ নামে আমার কোনো ছেলে ছিল না, আর তুই আমাকে বাবা বলবি না। যা, দূর হয়ে যা। তারপর আমি বের হয়ে গেলাম কান্না করতে করতে। আসাদ, বাদ দে বন্ধু, এসব বলতে নাই, মাথা ঠান্ডা কর। ভুল যেহেতু করে ফেলেছে, বললে তো উঠে আসবে না। এদিকে স্বর্ণার জ্ঞান ফিরছে না।
হঠাৎ করে স্বর্ণা ঘুমের মধ্যে রাজ রাজ বলে ডাকতেছে। তাই ডাক্তার বলল, আচ্ছা রাজকে রাজ আমার ছেলে। দেখুন আপনার ছেলেকে এখানে নিয়ে আসেন তাড়াতাড়ি, নইলে এই মেয়ের গান ফিরলে ওকে না দেখলে সমস্যা আরও বাড়তে পারে। তাই ওর গান ফেরার আগে ওই ছেলেটিকে এখানে নিয়ে আসেন। আচ্ছা ডাক্তার। তারপর আব্বু আমাকে কল দিল। বলেন। আপনি দয়া করে হাসপাতালে আসুন। স্বর্ণা আপনাকে না দেখে কেমন জানে করছে। ডাক্তার বলল সমস্যা আরো বাড়তে পারে। আচ্ছা, ইমন আর মেহেদিকে বলেন বাইক নিয়ে আসতে। আমি মেহেরপুর চলে এসেছি প্রায়। কেন রে, ওদিকে যাচ্ছিস কেন? তোমাকে তো অনেক জ্বালাইছি, আর চাই না অপমান করতে। চুপ ফাজিল, তখন রাগের মাথায় কি না কি বলেছি। তাড়াতাড়ি আয়, ইমন আর মেহেদি প্রায় চলে এসেছে। বলো। মিরপুর আসতে। আমি মিরপুর স্ট্যান্ডে। জানি। ফোন রেখে দিলাম। 10 মিনিটের মধ্যে ইমন আর মেহেদি আসলো বাইক নিয়ে। আমি মেহেদির থেকে বাইক নিয়ে স্টার্ট করলাম আর ফুল স্পিডে বাইক চালাতে শুরু করলাম। 5 মিনিটের মধ্যে হাসপাতালে চলে আসলাম। এসেই আইসিইউতে গেলাম। দেখলাম স্বর্ণা অচেতন অবস্থায় রাজ রাজ বলে ডাকতেছে। আমি ওর কাছে গেলাম আর হাত ধরে বললাম, স্বর্ণা এই তো আমি, দেখো আমি তোমার রাজ, তোমাকে ডাকতেছি। আর তোমাকে এমন জ্বালাবো না গো, দেখো আমি আর এমন করব না। হঠাৎ করে হাতের স্পর্শ আমার মাথায় অনুভব করলাম। মাথা তুলে দেখি স্বর্ণা আমার মাথায় হাত দিয়ে কান্না করছে। আমি ওকে জড়িয়ে ধরে বললাম, ওই পাগলি, তুই আমাকে ছেড়ে চলে যাচ্ছিলি কেন? তুই জানিস না তোরে ছাড়া আমি বাঁচবো না? ওই পাগল, তুই তো বললি তুই রিয়াকে ভালোবাসিস। ওই পাগলি, আমি রিয়া নামের কাউকে চিনি না। আমি তোমাকে খুব বেশি ভালোবাসি। চাই, শুধু কষ্ট দাও। আর দিবা না গো লক্ষ্মীটি। হঠাৎ কেউ কাশি দিল। আমি আর তাড়াতাড়ি দুজনকে ছেড়ে দিলাম। থাক, আর তাড়াহুড়ো করতে হবে না, সিনেমা দেখে ফেলেছি। কি যে বলেন স্যার। বাহ, দুজনেই কি লজ্জাবতী গো, মাথা নিচু করে আছে একসাথে, কি মিল। স্যার, আমিও দেখেছি, কিন্তু সব, শুধু আমি না, বাকিরাও। যখন দেখেই ফেললেন তখন দেরি না করে শুভ কাজটা তাড়াতাড়ি সেরে ফেললেই তো হয়। বাবা, আর যেন সইছে না ওনার। তাই তো। ওই, তোমার লজ্জা করে না? লজ্জা পাচ্ছে। আচ্ছা, দেখি কি করা যায়। জানো সমস্যা নেই, আমরা কাজী ডেকে এনেছি। ইমন, মেহেদি, আদি, আবির সবাই কাজী নিয়ে আসলো। ধন্যবাদ জানো। এই কাজী কাকু তাড়াতাড়ি বিয়ে পড়ান, আমার তারা আছে। হাসপাতালে বিয়ে, আবার তাড়াহুড়ো? আইসিইউতে আছি, দেখছেন না ইমার্জেন্সি ওয়ার্ড। আবার যদি নতুন রোগী চলে আসে তাহলে আর বিয়েও হবে না, আর বাসরও হবে না। কি? কিছু না, বিয়ে পড়ান। কাজে বিয়ে পড়ালো। আমি স্যারকে বললাম, স্যার রিলিজের ব্যবস্থা করেন, আমি ওকে বাসায় নিয়ে যাব। ডাক্তারকে বলে রিলিজ করে নিলাম। তারপর বাসায় গেলাম। আজ আমার বাসর রাত। আমি জানি যে স্বর্ণা খুব রাগী, আর আমি হাসপাতালে যা করেছি তার জন্য আমার কপালে শনি আর মঙ্গল দুইটাই অপেক্ষা করছে। তাই বাসর ঘরে যাচ্ছি না। হঠাৎ মিটু স্যার আর কয়েকজন হারামি মিলে আমাকে জোর করে বাসর ঘরে ঢুকিয়ে দিয়ে দরজা বাইরে থেকে আটকে দিল। আমি বাসর ঘরে ঢুকলাম। আস্তে আস্তে আগাচ্ছি আর মনে মনে ভাবছি, কি রে রাজ, তুই কি মেয়ে নাকি? ভয় পাচ্ছিস? যা বস, বুকে সাহস রেখে এগিয়ে যা। আমি খাটের কাছে গেলাম। স্বর্ণা খাট থেকে নেমে আমাকে সালাম করলো। কি করছো বউ? তোমার স্থান আমার পায়ে না, আমার খাটে। কি? না কিছু না। বললাম আজকে কি বার? আজ মঙ্গলবার রে কুত্তা। আচ্ছা আমি ঘুমাই বলেই খাটে শুয়ে পড়লাম। ওই ওই, ঘুমালি কেন? তো কি করব, আমার ঘুম পাচ্ছে, ঘুমাও। ঘুমের ভান করে চোখ বন্ধ করে আসি। হঠাৎ চাপা কান্নার শব্দ পেলাম। আমি জানি পাগলিটা কান্না করছে, কারণ ওর ইচ্ছেটা আমি পূরণ করিনি। আমি উঠলাম আর পাগলিটাকে কুলে নিলাম, আর কোনো কথা না বলে ছাদে গেলাম। পাগলিটা আমার দিকে তাকিয়ে আছে। কি ম্যাডাম, কান্না করছিলেন কেন? আমি জানি আপনার ইচ্ছেগুলো। আপনি একটু বসেন, আমি কফি নিয়ে আসি, তারপর দুজনে চাঁদ দেখব। ওই পাগল, তুমি কেমন করে জানলা? এটা থেকে বলেই ওর ডায়েরিটা বের করলাম। আমার ডায়েরিটা তুমি কোথায় পাইছো? একদিন বাসের মধ্যে আপনার সাথে আমারই ধাক্কা লাগছিল। আপনি তাড়াহুড়া করে চলে গেলেন আর ডায়েরিটা তুলতে ভুলে গেলেন, আর আমি ওটা তুলে নিলাম। ভাবলাম
দেখবো না, কিন্তু কি মনে করে পাতা উল্টালাম আর আপনার লেখা কবিতাগুলো পড়লাম আর এই ইচ্ছেগুলো পড়লাম, আর তারপর শুরু করলাম ফলো করা। কারো পার্সোনাল জিনিস দেখতে নাই কিন্তু। এটা আমার অধিকার, কারণ তুমি আমার বউ। থাকো, আমি কফি বানিয়ে আনছি। এই যে পাগলটা, ওখানে কিন্তু লেখা ছিল দুজনে একসাথে বানাবো। চলো। কফি বানিয়ে ছাদে আসলাম, তারপর দুজনে চাঁদ দেখতে লাগলাম আর গল্প করতে লাগলাম। 5 বছর পর। আব্বু আব্বু ওঠো। আম্মা যান, একটু পর উঠি। আম্মু কিন্তু আসতেছে বালতি নিয়ে আর ঝাড়ু নিয়ে। আমি উঠে গেছি। মুয়া। আম্মু দেখো, আব্বু আমাকে মুখ না ধুইয়ে পাপ্পি দিল। ছি, গন্ধ। কি কইলা? দাঁড়াও। দৌড়ে চলে গেল। কি ভাবছেন এটা কে, তাই তো? এটা আমার আর স্বর্ণের ভালোবাসার পুরস্কার। আমাদের মেয়ে মেহজাবিন মুনতাহা নূর, নামটা স্বর্ণার দেওয়া। ও ছাড়া এত সুন্দর নামটা আর কে দিবে বলেন? আমি তো ফাজিল, এত সুন্দর নামটা আর তো আমি দিতে পারি না। যাই হোক, আমি আগে ফ্রেশ হয়ে নিচে যাই, কারণ আজ আমার মেয়ের 4র্থ জন্মদিন। ফ্রেশ হয়ে নিচে গেলাম। আব্বু আম্মু বসে গল্প করছে স্বর্ণার বাবা মায়ের সাথে। দুলাভাই কেমন আছেন? ভালো নাই গো শালা বাবু, প্রেম করতে হবে একটা। তোমার বোন তো বুইরা পাগলি, এখন একটা কম বয়সী পাগলি লাগবে। হা হা হা, দুলাভাই দিন 500 টাকা দিন, আমরা তারে নিয়ে বেড়াতে যাবো। তো আমি কি করব? তোমার টাকা নিয়ে তুমি যাও। আপনি কেবল যা যা বললেন তা আমি আপুকে বলে দিব। লাভ নেই। এই দেখেন, রেকর্ড শুনুন। আগে ডিলিট করো, তারপর দিব 500 টাকা। হাতে হাতে। ওকে, 500 টাকা দিলাম। আর ওর মোবাইল থেকে ওটা ডিলিট করলাম। তারপর আব্বু আম্মুর কাছে গেলাম। আব্বু চলো, কেক কাটতে হবে, নইলে খবর করবে তোমার নাতনি। চল। কেমন আছেন বাবা? স্বর্ণার আব্বুকে বললাম। আলহামদুলিল্লাহ বাবা, তুমি? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালোই আছি। চলুন বাবা, আপনার দুষ্ট নাতনির কাছে। চল। আম্মু আপনারাও চলেন। সবাই একসাথে গেলাম। কেক কাটলো নূর, কাউকে না খাইয়ে দিয়ে আমাকে খাইয়ে দিল। স্বর্ণা করলো, কিন্তু ওকে দিল না। সবাই হেসে ফেললো। স্বর্ণা তো রেগে আগুন। আব্বু কোথায় যেন আগুন লেগেছে। কই আম্মু? দেখো না, পুরা পুরা গন্ধ বেরোচ্ছে। দাঁড়া, তোরে তো আগে। আব্বু বাঁচাও। সবাই আমাদের দেখে হাসতেছে। আসলেই আমরা খুব সুখে আছি। স্বর্ণার আমার আব্বু আম্মুকে নিয়ে আমার পরিবারটা খুব হাসি আনন্দের। সবাই দোয়া করবেন আমরা যেন এরকমভাবে সুখে থাকি। আর মনে রাখবেন, আপনারা বেশি বেশি লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করলে আমি বেশি বেশি ভিডিও দিতে আগ্রহ পাই। টাটা।